যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়েছিল, তখন তৃতীয় রাইখের যন্ত্র ভেঙে পড়েছিল। জার্মান আত্মসমর্পণের সাথে সাথে এসএস সৈন্যরা নাৎসি শাসনের অন্যতম ভয়ঙ্কর সংগঠন বিভিন্ন ভাগ্যের মুখোমুখি হয়েছিল। কিছু ধরা পড়েছিল এবং বিচার করা হয়েছিল, অন্যরা কয়েক দশক ধরে অদৃশ্য হয়ে গিয়েছিল, যখন একটি ছোট দল মিথ্যা পরিচয়ে সমাজে পুনরায় মিশে গিয়েছিল। তবে রাইখের পতন তার উত্তরাধিকারের সমাপ্তি ঘটায়নি, বা এর অনেক দায়িত্বশীলকে বিচারের হাত থেকে রক্ষা করতে বাধা দেয়নি। বছরের পর বছর ধরে মিত্রশক্তি, মোসাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা হোলোকাস্ট এবং অন্যান্য যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিকার শুরু করেছিল। নুরেমবার্গ বিচার থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে গোপন মিশন পর্যন্ত এই শিকার 7 দশকেরও বেশি সময় ধরে চলেছিল। নাৎসি যুদ্ধাপরাধীদের কিভাবে অনুসরণ করা হয়েছিল এবং তাদের পরিণতি কী হয়েছিল? ধ্বংসস্তূপের উপর রাইখ, পরাজয়ের পথ। 1944 সালের শেষ নাগাদ অক্ষশক্তি এবং মিত্রশক্তি উভয়ই বুঝতে পেরেছিল যে যুদ্ধের ভারসাম্য অপরিবর্তনীয়ভাবে নাৎসি জার্মানির বিপক্ষে ঝুঁকে গেছে। যা একসময় একটি কঠিন শাসন ছিল তা দ্রুত ভেঙে পড়তে শুরু করে। হিটলার তার সৈন্যদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং তার নিজের বৃত্তের মধ্যেই ষড়যন্ত্রের উদ্ভব হয়েছিল। ভালকিরি অপারেশন চরম সংকটের ক্ষেত্রে কমান্ডের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য একটি জরুরি ব্যবস্থা হিসাবে পরিকল্পিত হয়েছিল, তা হিটলারের বিরুদ্ধে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি হত্যা প্রচেষ্টায় রূপান্তরিত হয়েছিল। অভ্যুত্থান কার্যকর করতে এবং সেনাবাহিনীকে দফুহরার প্রতি আনুগত্যের শপথ থেকে মুক্তি দিতে তাকে অপসারণ করা ছিল মূল চাবিকাঠি। তবে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল, হিটলারকে 1945 সালে সম্পূর্ণ পতন পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত রেখেছিল। ব্রিটিশ এবং আমেরিকানরা যখন ফ্রান্সের মুক্তিতে অগ্রসর হচ্ছিল, তখন সোভিয়েত সৈন্যরা পূর্ব দিক থেকে তাদের চূড়ান্ত আক্রমণ শুরু করেছিল। 1945 সালের শুরুতে তারা দ্রুত জার্মান রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল। নাৎসি উচ্চপদস্থ কর্মকর্তারা দফুহরার বাংকারে আশায়াওয়া করছিলেন, তাদের বাহিনীর রক্তাক্ত পরাজয় থামানোর কার্যকর কোনো উপায় খুঁজে না পেয়ে। অবিরাম বোমা হামলায় বেশ কয়েকটি শহর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, যা স্পষ্ট করে দিয়েছিল যে হিটলারের নিরঙ্কুশ আধিপত্যের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বার্লিন, শাসনের প্রতীক, যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তার ভূগর্ভস্থ দুর্গে আশ্রয় নিয়ে হিটলার সম্পূর্ণরূপে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছিলেন। প্রচারের দায়িত্বে থাকা জোসেফ গোয়েবলস, সোভিয়েত গোলন্দাজ বাহিনীর সামান্য দূরত্বে গর্জন সত্ত্বেও কাল্পনিক বিজয়ের মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে তাকে বিভ্রমের এক আবরণে আবদ্ধ রেখেছিলেন। সাধারণ জনগণ এক বিধ্বংসী পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। মৌলিক সরবরাহ অপ্রতুল ছিল, অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং বেশিরভাগ লোক বাংকারে আশ্রয় খুঁজছিল বা গ্রামীণ এলাকার দিকে পালিয়ে যাচ্ছিল। নাৎসি পার্টির আঞ্চলিক নেতারা অস্বীকারের বশে ক্ষমতা আঁকড়ে ধরেছিল, যারা দলত্যাগ করার চেষ্টা করেছিল বা অসন্তোষ প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে নৃশংস ব্যবস্থা আরোপ করেছিল। এমনকি নাৎসি নেতৃত্বের মধ্যেও বিভাজন স্পষ্ট ছিল। 23শে এপ্রিল হারমান গোয়েরিং হিটলারকে নেতৃত্ব গ্রহণের প্রস্তাব দিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন, যা স্বৈরাচারের ক্রোধের জন্ম দিয়েছিল, যিনি তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। অন্য কোনো বিকল্প না থাকায় গোয়েরিং মিত্রশক্তির সাথে আত্মসমর্পণের আলোচনার আশায় দক্ষিণে পালিয়ে যান। অন্যদিকে এসএসের নেতা হেইনরিখ হিমলার গোপনে পশ্চিমা দেশগুলির সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে বন্দী করা হয়েছিল এবং হেফাজতে নেওয়া হয়েছিল, যেখানে তিনি বন্দী হিসাবে তার দিন শেষ করেছিলেন। 29শে এপ্রিলের ভোরে ভাগ্য নির্ধারিত হওয়ার সাথে সাথে হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করেছিলেন এবং তার চূড়ান্ত উইল লিখে রেখেছিলেন। বাংকারে সোভিয়েত সৈন্যদের আসন্ন আগমন সম্পর্কে উদ্বেগজনক খবর আসতে থামেনি। 30শে এপ্রিল বিকেল 3:30টায় একটি শক্তিশালী বিস্ফোরণে ভূগর্ভস্থ আশ্রয় কেঁপে ওঠে। এসএস সৈন্যরা দফুহরার অফিসে প্রবেশ করে এবং হিটলার ও ইভাকে মৃত অবস্থায় দেখতে পায়। তাদের ঘনিষ্ঠ অনুসারীরা সুনির্দিষ্ট আদেশ অনুসরণ করে মিত্র বাহিনী যাতে তাদের বন্দী করতে না পারে তা নিশ্চিত করার জন্য দেহ দুটি পুড়িয়ে ফেলেছিল। এবং তাই ঘটেছিল, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। হিটলারের মৃত্যুর ঘোষণায় জার্মানি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। জোসেফ গোয়েবলস এবং তার স্ত্রী ম্যাগদা একই পরিণতি বরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা একা ছিলেন না। তার আগে তারা নিশ্চিত করেছিলেন যে তাদের 6 সন্তান যেন শত্রুদের হাতে না পড়ে। 2 মে, যখন বার্লিন ইতিমধ্যেই সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল, সোভিয়েত সৈন্যরা রাইখস্ট্যাগ ভবনে প্রবেশ করে এবং শীর্ষে লাল পতাকা উত্তোলন করে।
সেই মুহূর্তে নাৎসি আধিপত্য কার্যত বিলুপ্ত হয়ে যায়। রাজধানীর পতন সত্ত্বেও জার্মানির বিভিন্ন স্থানে আরও কয়েকদিন ধরে সংঘর্ষ অব্যাহত ছিল। অবশেষে ৭ মে গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল ডনিট্জো, যিনি হিটলারের মৃত্যুর পর রাইখের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণে স্বাক্ষর করেন, যা ইউরোপে যুদ্ধের সমাপ্তি ঘটায়। তবে শান্তি অবিলম্বে আসেনি। সেই মুহূর্তে মিত্রশক্তি নাৎসি শাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের জন্য তীব্র অভিযান শুরু করে, যারা অদৃশ্য হওয়ার এবং জার্মানি থেকে যতদূর সম্ভব পালানোর চেষ্টা করছিল। মার্টিন বোরমান, হেইনরিখ হিমলার এবং রবার্ট লের মতো তৃতীয় রাইখের ঘনিষ্ঠ সহযোগীরা নুরেমবার্গে বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে অদৃশ্য হয়ে যাওয়া পছন্দ করেছিলেন। অন্যরা ক্ষমা পাওয়ার আশায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল। হারমান গোয়েরিং, যিনি হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন, লুফটওয়াফের একটি ইউনিট কর্তৃক উদ্ধার হওয়ার পর ৫ মে মুক্তি পান। এর পরপরই তিনি আত্মসমর্পণের জন্য সরাসরি আমেরিকান লাইনের দিকে রওনা হন, এই বিশ্বাসে যে আমেরিকানদের সাথে আচরণ সোভিয়েতদের চেয়ে বেশি সহানুভূতিশীল হবে। সম্ভবত এই সিদ্ধান্ত তাকে জীবিত থাকতে সাহায্য করেছিল, কারণ রেড আর্মি সাধারণত তাদের হাতে ধরা পড়া নাৎসি কর্মকর্তাদের প্রতি দয়া দেখাত না। ইউরোপীয় মহাদেশে নাৎসিদের নিপীড়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই মিত্রশক্তি একটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নাৎসি শাসনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল। এর অর্থ ছিল তৃতীয় রাইখের যত বেশি সম্ভব কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করা, সেই সাথে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এমন গুরুত্বপূর্ণ সাক্ষী সংগ্রহ করা। এদের মধ্যে অবশ্যই কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রীরাও ছিলেন। মার্টিন বোরমানের স্ত্রী গের্দা তার ৯ সন্তানকে নিয়ে জার্মানি থেকে পালানোর চেষ্টা করেছিলেন। বার্লিনে সোভিয়েত সৈন্যদের প্রবেশের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তিনি একটি অনাথ আশ্রমের পরিচালকের ছদ্মবেশ ধারণ করেছিলেন, তার কিছু সন্তানকে অনাথের মতো পোশাক পরিয়েছিলেন। এই মিথ্যা পরিচয়ের মাধ্যমে তিনি একটি স্কুল বাসে উঠতে এবং ইতালির দিকে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন, যেখানে তিনি দক্ষিণ টাইরোলে আশ্রয় পান। সেখানে তাকে নাৎসি পার্টির একজন স্থানীয় নেতা স্বাগত জানান, যিনি তাকে একটি গোপন আস্তানা সরবরাহ করেছিলেন এবং তার সাথে থাকা সংবেদনশীল নথিগুলির সুরক্ষা নিশ্চিত করেছিলেন। অবশেষে পরিবারটি বোলজানো থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি ছোট গ্রামে বসতি স্থাপন করে। সাময়িকভাবে বন্দী হওয়া থেকে মুক্তি পেলেও ডিম্বাশয়ের ক্যান্সারের কারণে গের্দার স্বাস্থ্য দ্রুত খারাপ হচ্ছিল, যার ফলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে তার অবস্থান অগোচরে থাকেনি। মিত্রশক্তির গোয়েন্দা এজেন্টরা তাকে খুঁজে বের করে এবং এলাকায় উপস্থিত ব্রিটিশ বাহিনীকে অবহিত করে। জিজ্ঞাসাবাদের সময় একজন স্থানীয় চিকিৎসক তার স্বাস্থ্য এবং অবস্থানের বিষয়ে জানান। এর কিছুক্ষণ পরেই একজন ব্রিটিশ কর্মকর্তা তার বাসভবনে আসেন। ভীত হয়ে তিনি ভেবেছিলেন তাকে বন্দি শিবিরে পাঠানো হবে, কিন্তু কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন যে তার কোনো বিপদ নেই। গ্রেপ্তার হওয়ার পরিবর্তে তাকে মেরানোতে একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। অস্ত্রোপচারের পরেও তার অবস্থার উন্নতি হয়নি এবং ৩৭ বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগে ১৯৪৬ সালের ২৩ মার্চ তিনি মারা যান। নাৎসি শাসনের অভ্যন্তরে নিম্নপদস্থ কিছু সদস্য বুঝতে পেরেছিলেন যে বিজয়ীদের সাথে সহযোগিতা করাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিষেবা কার্যালয় ওএসএস ভবিষ্যতের সিআইএর সাথে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি প্রতিনিধিত্বমূলক ঘটনা ছিল অস্ট্রিয়ার এসএসের প্রাক্তন মেজর উইলহেলম হটলের। ইতিহাসে ডক্টরেটধারী, তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় নিরাপত্তা পুলিশ এবং এসএস উভয়ের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। যুদ্ধ যখন শেষ হওয়ার কাছাকাছি আসছিল, তখন হটল বুঝতে পেরেছিলেন যে জার্মানির পরাজয় অনিবার্য। তাই তিনি বার্নের ওয়েসেস স্টেশন প্রধানের সাথে দেখা করার জন্য সুইজারল্যান্ডে বেশ কয়েকবার ভ্রমণ করেছিলেন। তিনি অস্ট্রিয়ান পাহাড়ে লুকানো সোনার মজুদ এবং আল্পসে একটি চূড়ান্ত প্রতিরক্ষার জন্য অক্ষশক্তির সামরিক পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়ে আমেরিকানদের অনুগ্রহ পেতে চেয়েছিলেন। তবে ঘটনাগুলি প্রত্যাশার চেয়ে দ্রুত অগ্রসর হয়েছিল। একটি চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই সোভিয়েত সৈন্যরা বার্লিনের কাছে পৌঁছে গিয়েছিল। ১৯৪৫ সালের মে মাসে তিনি সুইজারল্যান্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু সীমান্তে ফরাসি সৈন্যদের উপস্থিতির কারণে তিনি বাধাগ্রস্ত হন। লিচেনস্টাইনে আটক হয়ে তিনি একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে অস্ট্রিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে সেই মাসের শেষের দিকে তিনি ব্যাড আউসিতে আমেরিকান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয় এবং ১৯৪৭ সালের অক্টোবরে তাকে সালজবার্গের লেজার ক্লাসিয়ামে পাঠানো হয়।
এই সময়কালে হটল নুরেমবার্গ বিচারে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হয়েছিলেন, যা অভিযোগের জন্য প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করেছিল। 1947 সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে একটি চুক্তির অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, যার পরে তিনি অস্ট্রিয়ার কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কাজে তাদের সাথে সহযোগিতা করতে শুরু করেন। পরবর্তী বছরগুলিতে গোয়েন্দা বিভাগে তার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি বই প্রকাশ করেন। নাৎসি শাসনের সকল সদস্য ন্যায়বিচার এড়াতে সক্ষম হননি। রুডলফ হাস, যিনি আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্প পরিচালনার জন্য পরিচিত এবং 25 লক্ষেরও বেশি ইহুদির মৃত্যুর জন্য দায়ী, তৃতীয় রাইখের পতনের পর প্রায় 5 মাস লুকিয়ে থাকতে সক্ষম হন। ধরা পড়া এড়াতে তিনি একটি মিথ্যা পরিচয় গ্রহণ করেন এবং ডেনিশ সীমান্তের কাছে উত্তর জার্মানির একটি গ্রামীণ এলাকায় কৃষক হিসেবে বসবাস শুরু করেন। তার গ্রেপ্তার ঘটে যখন আমেরিকান বাহিনী প্রথমে তার স্ত্রীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দেন যা তাকে খুঁজে বের করতে সাহায্য করে। সেনাবাহিনীর 2টি ইউনিট সেই খামারটি ঘিরে ফেলে যেখানে তিনি লুকিয়েছিলেন এবং তাকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায়, তখনও ঘুমের পোশাকে আবিষ্কার করে। গ্রেপ্তারের পর তাকে আউশভিটসে ফেরত পাঠানো হয়, যেখানে তিনি তার শাস্তির মুখোমুখি হন। সেখানেই 1945 সাল পর্যন্ত তার পরিবারের সাথে বসবাস করা বাড়ি থেকে সামান্য দূরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাইখের পলাতক, সংগঠিত পলায়ন। 1946 সালের 3রা জুলাই মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছিল যে নাৎসিরা অন্তত 1944 সাল থেকে পালানোর পথ তৈরি করেছিল। এই কৌশলটির নামকরণ করা হয়েছিল ওডেসা, যা এসএসের প্রাক্তন সদস্যদের সংস্থার একটি সংক্ষিপ্ত রূপ। আজ অবধি এটি নাৎসি সরকার কর্তৃক সমন্বিত প্রচেষ্টা ছিল কিনা বা শাসনের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী কর্তৃক সম্পাদিত স্বতন্ত্র পরিকল্পনার একটি সিরিজ ছিল কিনা তা নিশ্চিত নয়। তবে যা একটি ঘটনা তা হল, এই পথগুলি অনেক নাৎসিকে ধরা না পড়ে আশ্চর্যজনক সাফল্যের সাথে দেশ ছাড়তে সাহায্য করেছিল। শুধুমাত্র আর্জেন্টিনাতেই অনুমান করা হয় যে তৃতীয় রাইখের কমপক্ষে 300 প্রাক্তন সেনা কর্মকর্তা আশ্রয় নিয়েছিল। অন্যান্য দেশ যেখানে তারা আশ্রয় পেয়েছিল তার মধ্যে রয়েছে ব্রাজিল, প্যারাগুয়ে এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ। 1945 সাল শেষ হওয়ার আগে নাৎসি পার্টির সাথে যুক্ত প্রায় 10,000 লোক জার্মানি ত্যাগ করেছিল। কিছু ইতিহাসবিদ রেড ক্রস, ভ্যাটিকান এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের এই ব্যাপক পলায়নে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছেন। তবে যুদ্ধপরবর্তী ধ্বংসযজ্ঞের মধ্যে দেশের প্রতিটি প্রস্থান নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব কাজ ছিল। কর্তৃপক্ষকে এড়াতে অনেক পলাতক মিথ্যা পরিচয়ের আশ্রয় নিয়েছিল, নিজেদের বাস্তুচ্যুত হিসাবে জাহির করেছিল বা বিভিন্ন সংস্থার কাছে সাহায্য চেয়েছিল। কয়েক বছর পর সিআইএ, মোসাদ এবং MI5 বিশ্বের বিভিন্ন অংশে এই অপরাধীদের শনাক্ত, চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিল। সংঘাতের পর তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল অঞ্চলটিকে স্থিতিশীল করা এবং জার্মানির যা কিছু অবশিষ্ট ছিল তা পুনর্গঠন করা। ওডেসা যদি একটি সংগঠিত কাঠামো হিসাবে বা কেবল মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মনে বিদ্যমান থাকে, তবে যে নেটওয়ার্কগুলি হাজার হাজার নাৎসিকে পালাতে সাহায্য করেছিল তা একটি অনস্বীকার্য বাস্তবতা ছিল। যুদ্ধের পরের প্রথম বছরগুলিতে অনুমান করা হয় যে প্রায় 90% পলাতক গের্দা বোরমানের মতো আলপস পর্বতমালা পেরিয়ে ইতালিতে পালিয়ে গিয়েছিল। প্রথম গন্তব্য সাধারণত উত্তর ইতালির দক্ষিণ টাইরোল অঞ্চল ছিল। সেখানে অনেক নাৎসি ক্যাথলিক মঠগুলিতে অস্থায়ী আশ্রয় খুঁজে পেয়েছিল, যার মধ্যে মেরানোর টিউটনিক অর্ডারের মঠ, ব্রেসাননের কাছে ক্যাপুচিনদের মঠ এবং বোলজানোর আশেপাশে ফ্রান্সিসকানদের মঠ উল্লেখযোগ্য। এই পালানোর পথটিকে খি মঠের পথ বলা হতো, যা ভ্যাটিকান এবং পোপ পিয়াস দ্বাদশ যুদ্ধাপরাধীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মিথের জন্ম দিয়েছিল। এটি অযৌক্তিক ধারণা ছিল না, কারণ এটি সুপরিচিত ছিল যে পিয়াস দ্বাদশ কমিউনিজমকে চার্চ এবং পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখেছিলেন। দক্ষিণ টাইরোলে যাজকরা পলাতকদের পরিচয় নিশ্চিত করে এমন নথি সরবরাহ করেছিলেন, যদিও তাদের তথ্য সম্পূর্ণ মিথ্যা ছিল। এই লেখাগুলি পলাতকদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছ থেকে বিনা প্রশ্নে পাসপোর্ট পেতে সাহায্য করেছিল। 1945 থেকে 1951 সালের মধ্যে কমপক্ষে 1,20,000 এই ধরনের নথি জারি করা হয়েছিল। তবে দশক শেষ হওয়ার অনেক আগেই মার্কিন কর্তৃপক্ষ ইতিমধ্যেই যা ঘটছিল তা জানত। 1946 সালে রিমিনির একটি যুদ্ধবন্দী শিবিরে ব্যাপক পলায়নের পর মার্কিন সৈন্যরা আবিষ্কার করেছিল যে এসএসের প্রাক্তন কর্মকর্তারা স্থানীয় মঠগুলিতে লুকিয়েছিল এবং রেড ক্রস কর্তৃক জারিকৃত ভ্রমণ নথি পাচ্ছে।
এমনকি সেই ঘটনার আগেও রোমে মার্কিন সৈন্যদের আগমনের পর জর্জিয়ার কিছু ধর্মীয় ব্যক্তি শহরে একটি সেমিনারি প্রতিষ্ঠার জন্য পোপের কাছ থেকে অনুমোদন পেয়েছিল। কয়েক মাস পর মিত্র কর্তৃপক্ষ একটি অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে শুরু করে। বেশ কয়েকজন সেমিনারিকে প্রেমঘটিত সম্পর্কে জড়িত বলে মনে হয়েছিল। একটি পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর জানা যায় যে স্থানটি এসএস কর্মকর্তাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করত, যারা বেসমেন্টে উন্নত প্রযুক্তিসহ একটি রেডিও স্টেশন স্থাপন করেছিল। নাৎসি অপরাধীদের সুরক্ষায় ভ্যাটিকানের জড়িত থাকার বিষয়টি পরীক্ষা করার সময় আলোইস হুডালের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অস্ট্রিয়ান বিশপ হিটলারের শাসনের প্রতি তার প্রকাশ্য সহানুভূতি দেখিয়েছিলেন এবং পরবর্তীতে তার কর্মের ন্যায্যতা প্রমাণ করে বলেছিলেন যে নির্যাতিতদের অনেকেই নির্দোষ ছিল। তিনি যুক্তি দিয়েছিলেন যে তাদের মিথ্যা নথি সরবরাহ করা একটি সঠিক সিদ্ধান্ত ছিল। তবে নাৎসিদের পালানোর জন্য সবচেয়ে সহজলভ্য এবং সুবিধাজনক গন্তব্য ছিল স্পেন, যা সেই সময় জেনারেলিসিমো ফ্রান্সিসকো ফ্রাঙ্কো দ্বারা শাসিত ছিল। সঠিক সরকারি রেকর্ডের অভাবে কতজন প্রাক্তন নাৎসি শাসক সেখানে আশ্রয় খুঁজে পেয়েছিল তা নির্ধারণ করা কঠিন। তবে পরবর্তী দশকগুলিতে দেশে অসংখ্য নব্যনাৎসি গোষ্ঠীর উত্থান থেকে বোঝা যায় যে তাদের সংখ্যা কয়েক হাজার ছিল। সবচেয়ে পরিচিত আশ্রয়প্রার্থীদের মধ্যে একজন ছিলেন বেলজিয়ান ওয়ালন এসএস কমান্ডার লিওন ড্যাগরেল। মালাগায় তার গোপন আস্তানা থেকে তিনি তার যুদ্ধাপরাধের জন্য বিচার ছাড়াই বারবার বক্তব্য রেখেছিলেন। তবে ৮০ দশকে তিনি হোলোকাস্ট অস্বীকারের সাথে সম্পর্কিত অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। স্টিলে হিলফে এসএসের নীরব নেটওয়ার্ক। ওডেসার বিপরীতে স্টিলে হিলফে নামে আরেকটি দল ছিল, যার অর্থ নীরব সাহায্য, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং অন্যান্য দেশে কাজ করত। তাদের উদ্দেশ্য ছিল এসএসের প্রাক্তন সদস্যদের সমর্থন করা যারা আটক, দোষী সাব্যস্ত বা পলাতক ছিল। তারা আইনি সহায়তা প্রদান করত, সম্পদ সরবরাহ করত এবং অনেক ক্ষেত্রে লুকিয়ে থাকতে বা পালাতে সাহায্য করত। এই নেটওয়ার্কের মাধ্যমে শত শত এমনকি হাজার হাজার নাৎসি দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ১৯৫১ সালে স্টিলে হিলফে একটি অলাভজনক সংস্থা হিসাবে আইনি মর্যাদা লাভ করে, যা অনুদানের মাধ্যমে তহবিল পেতে সক্ষম করে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল মিউনিখে, যে শহরটি ৩ দশক আগে নাৎসি পার্টির জন্মস্থান ছিল। নুরেমবার্গ বিচারের শুরু থেকেই দলটি মৃত্যুদণ্ড এড়াতে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তারা অভিযুক্তদের শিকার হিসাবে উপস্থাপন করার জন্য মিডিয়া প্রচার, ব্যক্তিগত ও সমষ্টিগত চিঠি এবং বিভিন্ন আবেদন ব্যবহার করেছিল। আটককৃতদের আইনি প্রতিনিধিত্বের দায়িত্বে ছিলেন রুডলফ আশেনাওয়ার, যিনি ক্ষমা এবং সাজার আপিলের অনুরোধও পরিচালনা করেছিলেন। সংস্থাটি কারাবাসের অনুমতি, আর্থিক ক্ষতিপূরণ এবং বন্দীদের পরিবারের জন্য সহায়তার মতো সুবিধাগুলি প্রচার করেছিল। তারা কেবল মানবিক সহায়তা প্রদান করেই ক্ষান্ত ছিল না, বরং তারা সংশোধনবাদী কার্যকলাপকেও উৎসাহিত করত, সভা আয়োজন করত এবং কর্তৃপক্ষের কাছে দাবি পাঠাত। তবে তাদের সবচেয়ে গোপনীয় পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল নাৎসি অপরাধীদের পালানোর ক্ষেত্রে সরাসরি সাহায্য করা। এই নেটওয়ার্ক থেকে উপকৃতদের মধ্যে একজন ছিলেন জোহান ফন লিয়ার্স, ওয়াফেন এসএসের একজন বিশিষ্ট সদস্য এবং প্রচার মন্ত্রকের একজন গুরুত্বপূর্ণ সম্পাদক। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ইতালিতে পালিয়ে যান এবং সেখানে ৫ বছর বসবাস করেন। ১৯৫০ সালে তিনি আর্জেন্টিনায় চলে যান, যেখানে তিনি তার আদর্শিক কাজ চালিয়ে যান। এই সময়কালে তিনি ডের ওয়েগের সাথে সহযোগিতা করেন, যা বুজেন্স আইরেসে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত একটি নাৎসিপন্থী প্রকাশনা। তার অবস্থানের জন্য তিনি জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হাজ আমিন আল হুসাইনির স্বীকৃতি লাভ করেন, যিনি আরব জাতীয়তাবাদের প্রতি তার সমর্থনের জন্য তার প্রশংসা করেছিলেন। এই সম্পর্ক তাকে ইসলামে ধর্মান্তরিত হতে এবং মিশরে বসতি স্থাপন করতে প্রভাবিত করেছিল, যেখানে তিনি আবদেল নাসের সরকারের প্রচারমূলক উপকরণ লেখার ক্ষেত্রে উপদেষ্টা ছিলেন। আরেক ব্যক্তি যিনি স্টিলে হিলফের সহায়তায় পালাতে সক্ষম হয়েছিলেন তিনি হলেন এরিক প্রিবকে। রোমের কাছে আর্ডেটিন গুহায় বেসামরিক লোকদের গণহত্যায় তার অংশগ্রহণের জন্য তার নাম স্মরণ করা হয়। ১৯৪৪ সালের ২৪শে মার্চ ৩০ জনেরও বেশি লোককে সেই স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। হাত বাঁধা অবস্থায় তারা গুহার অভ্যন্তরে ৫ জনের দলে প্রবেশ করার আগে তাদের নাম শুনছিল। প্রিবকে, যিনি পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধান করেছিলেন, দুটি শিকারকে হত্যা করার জন্য একটি ইতালীয় সাবমেশিনগান ব্যবহার করেছিলেন। সন্ধ্যা হওয়ার আগেই গণহত্যা শেষ হয়েছিল এবং পরবর্তীতে গুহার প্রবেশপথ বিস্ফোরক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতালিতে আশ্রয় নেওয়া অন্যান্য নাৎসিদের বিপরীতে তিনি আর্জেন্টিনায় যাত্রা করার আগে লাটভিজায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তিনি অটো পেপের পরিচয়ে বারিলোচে বসতি স্থাপন করেছিলেন। প্রায় ৫০ বছর ধরে তিনি অজ্ঞাতনামা থাকতে সক্ষম হন,
যতক্ষণ না 1995 সালে তাকে খুঁজে বের করা হয় এবং ইতালিতে ফেরত পাঠানো হয়। 3 বছর পর তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন এবং 1913 সালের 11 অক্টোবর তার মৃত্যু পর্যন্ত গৃহবন্দী অবস্থায় তার শেষ দিনগুলি কাটান। ওয়াল্টার রাউফ ভয়াবহ মোবাইল গ্যাস চেম্বার ডিজাইন করেছিলেন, যেখানে ইঞ্জিনের বিষাক্ত গ্যাস পরিবর্তিত ট্রাকের পিছনের অংশে চালিত হতো। তার গ্রেপ্তারের প্রতিবেদন অনুসারে কমপক্ষে 97,000 মানুষের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। 1949 সালে তিনি তার স্ত্রী এবং সন্তানদের সাথে একটি গোপন পথ অনুসরণ করে পালিয়ে যান, যা প্রথমে তাকে ইকুয়েডরের কুইটো এবং পরে চিলিতে নিয়ে যায়। 1963 সালে পশ্চিম জার্মানি তার প্রত্যর্পণের অনুরোধ করেছিল, কিন্তু চিলির কর্তৃপক্ষ এই অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তি দিয়েছিল যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল তা স্থানীয় আইন অনুসারে তামাদি হয়ে গেছে। চিলির ভূখণ্ডে তিনি খাদ্যশিল্পে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেন এবং 1984 সালের 14 মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফ্রাঞ্চ স্ট্যাঙ্গল, এসএসের প্রাক্তন কমান্ডার এবং টি4 ইউথানেশিয়া প্রোগ্রামের মূল ব্যক্তি, 1967 সালে গ্রেপ্তার হওয়ার আগে 16 বছর ধরে ভক্সওয়াগেন ব্রাজিলে কাজ করেছিলেন। তার গ্রেপ্তারের আগে তিনি সেই নিধন কেন্দ্রগুলির তত্ত্বাবধান করেছিলেন যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। তিনি তার সম্পূর্ণ অদাসীন্য এবং অনুশোচনার অভাবের জন্য পরিচিত ছিলেন, যা ট্রেবলিঙ্কা, সোবিবর এবং ট্রিয়েস্টের শিবিরে তার কাজকে সহজ করে তুলেছিল। গ্রেপ্তার হওয়ার পর তিনি বিচারের মুখোমুখি হন, কিন্তু 1971 সালে তার রায় ঘোষণার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জোসেফ মেঙ্গেলে, আউশভিটস থেকে আত্মগোপনে। নাৎসি শাসনের অভ্যন্তরে নিম্নপদস্থ কিছু সদস্যের গ্রেপ্তারি ততটা জরুরি ছিল না, কারণ তাদের খুঁজে বের করার খরচ তাদের অপরাধের গুরুত্বের চেয়ে বেশি ছিল। তবে জোসেফ মেঙ্গেলের মতো ক্ষেত্রে তার নৃশংসতা এতটাই অবর্ণনীয় ছিল যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া গেলে কোনো চেষ্টাই অত্যধিক মনে হয়নি। যুদ্ধের সময় তার নাম সবচেয়ে পরিচিতদের মধ্যে ছিল না, কিন্তু সংঘাতের পর তার অপরাধগুলি প্রকাশিত হয়, যা তার নিষ্ঠুরতা প্রকাশ করে। শুধুমাত্র তখনই মিত্রশক্তি তার পাশবিকতার মাত্রা আবিষ্কার করে, যা বৈজ্ঞানিক গবেষণার অজুহাতে চালানো হয়েছিল। আউশভিটসে তার ভূমিকা ছিল নির্ণায়ক, কারণ তিনিই সিদ্ধান্ত নিতেন কাকে সরাসরি গ্যাস চেম্বারে পাঠানো হবে এবং কে সাময়িকভাবে জীবন রক্ষা করবে। মেঙ্গেলের কাছে বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী মহিলা এবং শিশুরা ছিল অপ্রয়োজনীয়, যখন ভালো শারীরিক অবস্থার অধিকারী ব্যক্তিদের তার পরীক্ষায় ব্যবহার করা যেত। এই বন্দীদের পোশাক খুলতে বাধ্য করা হতো, তাদের মাথা কামানো হতো এবং তারপর তাদের গবেষণার জন্য হাসপাতালে স্থানান্তর করা হতো। তার প্রধান আবেশ ছিল, যাকে তিনি কি জাতিগত স্বাস্থ্যবিধিকে বলতেন, একটি ছদ্মবৈজ্ঞানিক মতবাদ যা অন্যান্য জাতির উপর আর্য জাতির কথিত শ্রেষ্ঠত্বকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল। যমজদের উপর তার পরীক্ষাগুলি দুঃখজনকভাবে বিখ্যাত। তিনি তাদের অ্যানেসেসিয়া ছাড়াই হস্তক্ষেপ করতেন, তাদের সুস্থ অঙ্গচ্ছেদ করতেন, তাদের দেহে ভাইরাস প্রবেশ করাতেন এবং তাদের ক্ষতগুলিতে ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ঘটাতেন। তিনি বিশ্লেষণ করতে চেয়েছিলেন যে যাদের তিনি নিকৃষ্ট মনে করতেন তাদের শরীর ব্যথা, রোগ এবং চরম চাপের প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখায়। হিটলারের মৃত্যুর খবর শুনে মেঙ্গেলে আমেরিকান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বাভারিয়ার দিকে অগ্রসর হওয়া জার্মান সৈন্যদের একটি দলের সাথে যোগ দিয়েছিলেন। নিরস্ত্র এবং দিশেহারা অবস্থায় তাদের বন্দী করা হয় এবং নুরেমবার্গ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে শাউলেনস্টেইনের যুদ্ধবন্দী শিবিরে স্থানান্তর করা হয়। সেখানে মেঙ্গেলে ডক কাহলারের সাথে পুনরায় মিলিত হন, একজন পুরনো পরিচিত। যেহেতু উত্তর আমেরিকান সৈন্যরা তার আসল পরিচয় জানত না এবং তিনি নিজেকে জোসেফ মেমলিং হিসাবে পরিচয় দিয়েছিলেন, তাই তারা তাদের বন্দীদের ধোঁকা দিতে সক্ষম হয়েছিল। এছাড়াও তিনি এসএসের সদস্য হিসাবে চিহ্নিত হওয়া এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি কখনই তার বাহুতে তার রক্তের গ্রুপ ট্যাটু করার অনুমতি দেননি, যা সেই ইউনিটের কর্মকর্তাদের মধ্যে সাধারণ ছিল। এর জন্য তিনি এবং কাহলার মুক্তি পান, তাদের গুরুতর পূর্বের ইতিহাসবিহীন সাধারণ ডাক্তার হিসাবে বিবেচনা করা হয়েছিল। মুক্তির পর মেঙ্গেলে তার নোটগুলি পুনরুদ্ধার করার উদ্দেশ্যে আউশভিটসের দিকে রওনা হন, যা তিনি মূল্যবান বলে মনে করতেন। তারপর তিনি দক্ষিণ সীমান্ত পেরিয়ে ইতালিতে পালাতে সক্ষম হন, যেখানে তিনি 1949 সালে জেনোয়াতে পৌঁছান। সেখানে তিনি হেলমুট গ্রেগর নামে রেড ক্রসের একটি পাসপোর্ট পান। সেই বছরের জুলাই মাসে তিনি আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ভিসেন্টে লোপেজে বসতি স্থাপন করেন। দক্ষিণ আমেরিকার এই দেশে থাকাকালীন তিনি প্রথমে কাঠমিস্ত্রি এবং পরে কৃষি যন্ত্রপাতি বিক্রির কাজ করেন। কেউ তাকে খুঁজছে না এই বিশ্বাসে তিনি নির্ভয়ে তার আসল নাম ব্যবহার করেছিলেন।
তবে ১৯৫৮ সালে গর্ভপাতের সময় এক তরুণীর মৃত্যুর পর অবৈধভাবে চিকিৎসা করার সন্দেহে অন্যান্য চিকিৎসকদের সাথে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, কিন্তু এটি তাকে চিহ্নিত হওয়ার ঝুঁকির বিষয়ে ভাবতে বাধ্য করে। সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তিনি প্যারাগুয়েতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে ১৯৫৯ সালে তিনি হোসে মেঙ্গেলে নামে নাগরিকত্ব লাভ করেন। ১৯৪০-এর দশকের দ্বিতীয়ার্ধে নুরেমবার্গ বিচার চলাকালীন বেশ কয়েকবার তার নাম উঠে আসে, কিন্তু মিত্রশক্তি ধরে নিয়েছিল যে সম্ভবত তিনি মারা গেছেন। ৬০-এর দশকে মোসাদ তাকে গ্রেপ্তার করে ইসরায়েলে বিচারের মুখোমুখি করার উদ্দেশ্যে তার অনুসন্ধান শুরু না করা পর্যন্ত তা জানা যায়নি। প্যারাগুয়েতে পরিচালিত তদন্তে তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়াও ইতালিতে বসবাসকারী তার স্ত্রী মার্থার সাথে তার চিঠিপত্রের সন্ধান করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। দক্ষিণ আমেরিকায় প্রেরিত গোপন এজেন্টরা সাও পাওলোর উপকণ্ঠে একটি গ্রামীণ অঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়েছিল, যেখানে তারা একজন ইউরোপীয় ব্যক্তিকে চিহ্নিত করেছিল যিনি মেঙ্গেলে হতে পারেন। তবে সম্পূর্ণ নিশ্চিততার অভাবে মোসাদ ১৯৬২ সালে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে নাৎসিবাদীদের অন্যতম কুখ্যাত অপরাধী, যিনি মৃত্যুর দেবদূত নামে পরিচিত, ব্রাজিলের দক্ষিণে নির্বিঘ্নে তার বাকি জীবন কাটাতে পেরেছিলেন। ১৯৭৯ সালে সাঁতার কাটার সময় তার স্ট্রোক হয় এবং তিনি ডুবে মারা যান। ক্লাউস বার্বি, একজন নাৎসি জল্লাদের সুরক্ষা। যখন জার্মানরা ফ্রান্সের নিয়ন্ত্রণ নেয়, তখন এসএসের গোয়েন্দা কর্মকর্তা ক্লাউস বার্বিকে প্রথমে ডিজনে পাঠানো হয়েছিল। এর কিছুক্ষণ পর তাকে লিয়ানে স্থানান্তর করা হয়, যেখানে তিনি হোটেল টার্মিনাসে তার কার্যক্রমের ঘাঁটি স্থাপন করেন। সেই স্থানে তিনি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় বন্দীদের উপর নির্মম নির্যাতন চালাতেন। এছাড়াও তিনি জার্মান শেফার্ড কুকুরদের প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে তারা লিঙ্গ নির্বিশেষে বন্দীদের আক্রমণ করে। তার নির্দয় আচরণের জন্য তিনি খিলিয়ানের কাসাইকে ডাকনাম অর্জন করেছিলেন। অনুমান করা হয় যে তিনি ফরাসি ভূখণ্ডে ১৪,০০০ মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ফ্রান্সের অস্থায়ী সরকার তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়, কারণ তার অবস্থান অজানা ছিল। পরে জানা যায় যে তিনি মার্কিন বাহিনীর হেফাজতে ছিলেন, যার ফলে ফ্রান্স তার হস্তান্তর দাবি করে। তবে অনুরোধ মঞ্জুর করার পরিবর্তে আমেরিকানরা তাকে বলিভিয়ায় পালাতে সাহায্য করেছিল, যেখানে তিনি ক্লাউস আল্টম্যান নামে একটি নতুন পরিচয়ে পরবর্তী ৩ দশক কাটিয়েছিলেন। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসের সাথে সহযোগিতা করেছিলেন, যা সেই সময়ে লাতিন আমেরিকায় কমিউনিজমের বিস্তার রোধ করতে চেয়েছিল। বার্বি বলিভিয়া এবং পেরুর সামরিক সরকারগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন, যেখানে তিনি চে গুয়েভারা নিপীড়নে অবদান রেখেছেন বলে দাবি করেছিলেন। ১৯৭১ সালে পেরু সফরের সময় পলাতক নাৎসিদের খুঁজে বের করার জন্য নিবেদিত ফরাসি দলগুলি তার আসল পরিচয় আবিষ্কার করে। তবে ফ্রান্স এবং বলিভিয়ার মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় তিনি নিরাপদ ছিলেন। ১ বছর পর একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নেওয়ার জন্য লাপাজে যান। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জার্মান যুদ্ধাপরাধী কিনা, তখন তিনি দৃঢ়ভাবে সেই নামের সাথে কোনো সম্পর্ক অস্বীকার করেছিলেন। এমনকি যখন তাকে তার অধীনে ভোগান্তির শিকার হওয়া ব্যক্তিদের ছবি দেখানো হয়েছিল, তখন তিনি জোর দিয়েছিলেন যে তিনি কাউকে চিনতে পারছেন না। তবে ছবিগুলি ফেরত দেওয়ার সময় তিনি তার আঙ্গুলের ছাপ রেখে যান, যা তার আসল পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে। তা সত্ত্বেও বলিভিয়ার সরকার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে থাকে। পরিস্থিতি পরিবর্তিত হয় যখন একটি নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং তার গ্রেপ্তারের অনুমতি দেয়া। পরবর্তীতে তাকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফ্রান্সে পাঠানো হয়। ১৯৮৪ সালে ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে লিয়ানে গেস্টাপোর প্রধান থাকাকালীন সংঘটিত নৃশংসতার জন্য তার বিচার করা হয়। তার সবচেয়ে জঘন্য অপরাধগুলির মধ্যে রুশ ক্যাথরিনের অভিযান উল্লেখযোগ্য, যখন তিনি ৮৬ জন ইহুদিকে গ্রেপ্তারের নির্দেশ দেন, যাদের নিধন শিবিরে পাঠানো হয়েছিল। অভিযান চালানোর জন্য তিনি একটি মঙ্গলবার বেছে নিয়েছিলেন, কারণ সেই দিন একটি ইহুদি ফেডারেশন বিনামূল্যে সহায়তা এবং খাবার সরবরাহ করত। প্রথমে তিনি সেখানকার কর্মীদের গ্রেপ্তার করেন এবং তারপর ভবনে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। কেউই বাড়ি ফেরেনি। শিকারদের বার্গেন বেলসেন, সোবিবর এবং আউশবিৎসে নির্বাসিত করা হয়েছিল এবং মাত্র ৩ জন বেঁচে ফিরেছিল। ১৯৮৭ সালের ৪ জুলাই ক্লাউস বার্বিকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৪ বছর পর ৭৭ বছর বয়সে লিউকেমিয়া এবং মেরুদণ্ড ও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে লিয়ানের একটি কারাগারে তিনি মারা যান।
বার্বি এবং উইলহেলম হোটেল উভয়ই সেই অল্প সংখ্যক নাৎসি অপরাধীদের মধ্যে ছিলেন যাদের মার্কিন সংস্থাগুলি, যেমন কাউন্টার ইন্টেলিজেন্স কর্পস, নিয়োগ করেছিল। অন্য একজন সহযোগী ছিলেন রবার্ট জান ভারবেলন, ফ্লেমিশ এসএসের একজন সদস্য যিনি যুদ্ধের সময় বেলজিয়ামে কমপক্ষে একজনের হত্যার জন্য দায়ী ছিলেন। ভারবেলন মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার এবং ক্যাফেতে গ্রেনেড হামলাও চালিয়েছিল। 1946 সালে মার্কিন কর্তৃপক্ষ তাকে অস্ট্রিয়ায় নিউটন প্রকল্পে কাজ করার জন্য নিয়োগ করেছিল, যার লক্ষ্য ছিল অস্ট্রিয়ান কমিউনিস্ট পার্টিতে অনুপ্রবেশ করা। 1959 সালে তিনি অস্ট্রিয়ান নাগরিকত্ব লাভ করেন, কিন্তু 1965 সালে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হন। প্রমাণ থাকা সত্ত্বেও তাকে খালাস দেওয়া হয় এবং 1990 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হন। ভারবেলনের ঘটনা দুটি বাস্তবতা তুলে ধরে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সর্বদা নাৎসি অপরাধীদের বিচার করাকে অগ্রাধিকার দেয়নি। দ্বিতীয়ত, যদি ইসরায়েলি ইহুদিরা চায় যে এই ব্যক্তিরা বিচারের মুখোমুখি হোক, তবে তাদের নিজেরাই এর ব্যবস্থা করতে হবে। হারবার্ট কুকুরস, একজন খুনির পতন। 1960-এর দশকে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের উপর নির্ভর না করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প গ্রহণ করে। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ হারবার্ট কুকুরসকে খুঁজে বের করে নির্মূল করার দায়িত্ব নেয়। রিগার কসাইকি নামে পরিচিত এই ব্যক্তি লাটভিয়ায় কমপক্ষে 30,000 ইহুদিকে হত্যার সাথে জড়িত ছিল। তার নির্মূল, যার কৃতিত্ব ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনও স্বীকার করেনি, তার নৃশংসতা প্রকাশ করার এবং নাৎসি অপরাধীরা যে শাস্তি এড়াতে পারবে না তা প্রমাণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি যারা এখনও জবাবদিহিতার বাইরে ছিল তাদের জন্য একটি সতর্কবার্তাও ছিল। সংঘাতের আগে কুকুরস লাটভিয়ায় একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। বিমান চালনায় তার সাফল্যের জন্য তাকে চার্লস লিন্ডবার্গের সাথে তুলনা করা হতো। 1933 সালে তিনি নিজে তৈরি করা একটি বিমান চালিয়ে লাটভিয়া এবং ব্রিটিশ উপনিবেশ গাম্বিয়ার মধ্যে দূরত্ব অতিক্রম করেন। 1939 সালের শেষের দিকে তিনি আরেকটি দীর্ঘ যাত্রা করেন, এবার ফিলিস্তিন পর্যন্ত। 1940 সালে মোলোটোভ-রিবেন্ট্রপ চুক্তির পর দেশটি যখন সোভিয়েত নিয়ন্ত্রণে আসে তখন সবকিছু পরিবর্তিত হয়ে যায়। এক বছর পর ইউএসএসআরের জার্মান আগ্রাসন লাটভিয়ায় নাৎসি আধিপত্য নিয়ে আসে। কিছু লোকের কাছে জার্মানরা সোভিয়েত নিপীড়নের বিপরীতে একটি আশা জাগিয়েছিল, কিন্তু ইহুদি জনসংখ্যার জন্য তারা একটি মারাত্মক হুমকি ছিল। রিগায় নাৎসিরা নিপীড়ন ও নির্মূলের একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেখানে কুকুরস নিজেকে সবচেয়ে নৃশংস সহযোগীদের একজন হিসেবে চিহ্নিত করেছিলেন। অধিকৃত থাকাকালীন তিনি কমান্ডো আরাইস দলের ডান হাত হয়ে ওঠেন, 300 লাটভিয়ানদের সমন্বয়ে গঠিত একটি আধাসামরিক বাহিনী যারা হাজার হাজার ইহুদিকে অনুসরণ ও হত্যা করেছিল। সংগঠনটির নিষ্ঠুরতা চরম ছিল। তারা নির্বিচারে রাস্তায় গুলি করত, বিনোদনের জন্য হত্যা করত এবং তাদের শিকারদের লুট করত। এমন নথি রয়েছে যা কুকুরসকে রুম্বুলা গণহত্যার সাথে যুক্ত করে, যা 1941 সালের 30 নভেম্বর এবং 8 ডিসেম্বর ঘটেছিল, যেখানে প্রায় 25,000 মানুষকে একই নামের বনের আশেপাশে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর অনেক নাৎসি অপরাধীর মতো তিনিও দক্ষিণ আমেরিকায় পালিয়ে যান। অন্যান্য পলাতকদের বিপরীতে তিনি তার পরিচয় পরিবর্তন করেননি। তিনি তার আসল নাম ব্যবহার করে ব্রাজিলে আসেন এবং স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সাথে মেলামেশা শুরু করেন। তিনি নিজেকে একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসাবে পরিচয় দিয়েছিলেন যিনি নাকি হলোকাস্টে ইহুদিদের বাঁচিয়েছিলেন, একটি মিথ্যা যা কিছু লোক কিছু সময়ের জন্য বিশ্বাস করেছিল। তবে বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে তার গল্প মিথ্যা প্রমাণিত হয় এবং তার অতীত তাকে ধরে ফেলে। তার আত্মকেন্দ্রিক চরিত্র তার পতনের কারণ হয়, কারণ তিনি কখনই নিজেকে সত্যিই লুকানোর চেষ্টা করেননি। তার প্রকাশ্য বিবৃতি এবং ইহুদি সম্প্রদায়ের সাথে তার ঘনিষ্ঠতা মোসাদের দৃষ্টি আকর্ষণ করে, যারা শীঘ্রই তার অবস্থান খুঁজে বের করে। যদিও প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে তিনি জার্মানিতে বিচারের মুখোমুখি হবেন, তা আর ঘটেনি। 1965 সালে ইসরায়েলি এজেন্টরা তাকে ফাঁদে ফেলার একটি পরিকল্পনা তৈরি করে। মোসাদের একজন গোপন এজেন্ট কুকুরসকে উরুগুয়েতে বিমান চালনা সংক্রান্ত ব্যবসা শুরু করার প্রতিশ্রুতি দিয়ে রাজি করাতে সক্ষম হন। প্রস্তাবটি এতটাই লোভনীয় ছিল যে কুকুরস দ্বিধা ছাড়াই তা গ্রহণ করেন। তার যোগাযোগ, যিনি নিজেকে আন্তন কুঞ্জলে হিসাবে পরিচয় দিয়েছিলেন, আসলে ইয়াকব মেইদাদ ছিলেন, মোসাদের একজন প্রবীণ সদস্য যিনি 1960 সালে আর্জেন্টিনায় অ্যাডলফ আইকম্যানের গ্রেপ্তারে অংশ নেওয়ার জন্য পরিচিত ছিলেন। 1965-র মাঝামাঝি সময়ে মেইদাদ মন্টেভিডিও থেকে তাকে একটি টেলিগ্রাম পাঠান, যেখানে একজন ভিজেনার ব্যবসায়ী কর্তৃক সদ্য ভাড়া নেওয়া একটি নির্জন বাড়িতে তার সাথে দেখা করার কথা বলা হয়েছিল।
কুকুরস দরজা পেরোনোর সাথে সাথেই একদল লোক তাকে অবাক করে দেয়। লাটভিজান লোকটি তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, এমনকি আক্রমণকারীদের একজনের আঙুল এত তীব্রভাবে কামড়েছিল যে প্রায় ছিঁড়ে গিয়েছিল। তবে লড়াই শেষ হয়েছিল যখন একজন আক্রমণকারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অসহায় করে তোলে। সেই মুহূর্তে কুকুরস তার ভাগ্য নির্ধারণের আগে তাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য ভিক্ষা করেছিলেন। তার অনুরোধের কেউ উত্তর দেয়নি। সাইলেন্সার লাগানো একটি পিস্তলের দুটি গুলি তার মাথায় তাৎক্ষণিকভাবে তার জীবন কেড়ে নেয়। ৬ মার্চ একটি ট্রাঙ্কের ভিতরে মৃতদেহটি পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল এবং তার মাথার খুলির হাড়ের কাঠামো ভেঙে গিয়েছিল। দেহের পাশে এমন নথি পাওয়া যায় যা তাকে রিগা ঘেটোর গণহত্যার সাথে যুক্ত করে। অ্যাডলফ আইকম্যান, যে মিশন ন্যাজবিচার পরিবর্তন করেছিল। অ্যাডলফ আইকম্যানকে ধরা কুকুরসকে ধরার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। আর্জেন্টিনায় পালানোর সময় তিনি তার ভালোভাবে গোপন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার আচরণের ধরন তাকে ধরিয়ে দেয়। ১৯০৬ সালে সোলিংজেনে জন্মগ্রহণকারী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি এসএসের উচ্চপদস্থ কর্মকর্তা হন এবং তিনি পরম নিষ্ঠার সাথে তার ভূমিকা পালন করেছিলেন। সংঘাতের শেষ বছরগুলিতে তার প্রধান দায়িত্ব ছিল ইহুদিদের নির্বাসন শিবিরগুলিতে ব্যাপক নির্বাসন সংগঠিত করা এবং ১৯৪২ সালে ওয়ানসি সম্মেলনের চুক্তি অনুসারে ইউরোপে গণহত্যার কৌশল তৈরি করা। যদিও তিনি খুব কমই কনসেন্ট্রেশন ক্যাম্পে পা রেখেছিলেন, হোলোকাস্ট বাস্তবায়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা তাকে লক্ষ লক্ষ মৃত্যুর জন্য দায়ী করে তুলেছিল। ১৯৪৪ সালের ২৪শে ডিসেম্বর সোভিয়েতরা বুদাপেস্ট ঘিরে ফেলার কিছুক্ষণ আগে আইকম্যান শহর ত্যাগ করেন। তিনি বার্লিনে ফিরে আসেন, যেখানে তিনি তার কার্যকলাপের প্রমাণস্বরূপ নথিগুলি সরিয়ে ফেলার দায়িত্ব নেন। রাইখের শেষ দিনগুলিতে পালিয়ে যাওয়া অন্যান্য অনেক এসএস সদস্যের মতো আইকম্যান ১৯৪৫ সালের ৮ মে জার্মান আত্মসমর্পণের পর তার পরিবারের সাথে অস্ট্রিয়ায় আশ্রয় নেন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন সৈন্যরা তাকে গ্রেপ্তার করে এবং মিথ্যা নথির মাধ্যমে অটো একম্যান নামে পরিচয় দিয়ে বিভিন্ন নাৎসি অফিসারদের শিবিরে বন্দী করে রাখে। যখন তিনি বুঝতে পারেন যে তার আসল পরিচয় প্রকাশের ঝুঁকিতে রয়েছে, তখন তিনি জার্মানির চাম শহরের একটি শ্রম শিবির থেকে পালিয়ে যান। সেই সময় আউশবিৎসের প্রাক্তন কমান্ডার রুডলফ হস নুরেমবার্গ বিচারে তাকে হোলোকাস্টের প্রধান মস্তিষ্ক হিসাবে চিহ্নিত করেছিলেন। আইকম্যান বুঝতে পেরেছিলেন যে তাকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে হবে। ১৯৪৮ সালে বিশপ আলোইস হুডালের নেতৃত্বাধীন সমর্থন নেটওয়ার্কের মাধ্যমে তিনি রিকার্ডো ক্লেমেন্ট নামে আর্জেন্টিনায় অভিবাসনের জন্য জাল কাগজপত্র পান। তথাকথিত মঠের পথ অনুসরণ করে তিনি ইতালিতে চলে যান, যেখানে তিনি দক্ষিণ আমেরিকায় পৌঁছাতে সক্ষম হন। অবশেষে তিনি বুজেন্স আইরেসের একটি শহরতলি অলিভসে বসতি স্থাপন করেন, যেখানে তিনি শান্তভাবে জীবনযাপন করতে শুরু করেন। তিনি মার্সিডিজ বেঞ্চ কারখানায় চাকরি পান এবং পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধান হন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী ও সন্তানরা তার সাথে যোগ দেয়। তার এক ছেলে ক্লাউস সিলভিয়ার সাথে সম্পর্ক শুরু করে, একজন জার্মান যুবতী যার বাবা ডাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরেছিলেন। মেয়েটি ইহুদি বংশোদ্ভূত তা না জেনেই ক্লাউস আপত্তিকর মন্তব্য করেছিল, যাতে সে ইঙ্গিত দিয়েছিল যে নাৎসিরা নির্দিষ্ট গোষ্ঠী নির্মূল করার কাজ শেষ করেনি। স্বাভাবিকভাবেই সম্পর্কটি টেকেনি। পরের বছর সিলভিয়ার বাবা ফ্রাঙ্কফুর্টের একটি যুদ্ধাপরাধের বিচারে একটি সাক্ষ্য শোনেন। বিচারে অ্যাডলফ আইকম্যানকে ইহুদি জনগণের ধ্বংসজ্ঞের মূল ব্যক্তিত্ব হিসাবে উল্লেখ করা হয়েছিল। সেই পদবি শুনে তিনি মনে করেন যে এটি তার মেয়ের প্রাক্তন প্রেমিকের নামের সাথে মিলে যায়। সময় নষ্ট না করে তিনি ফ্রাঙ্কফুর্টের পাবলিক প্রসিকিউটর ফ্রিটজ বাওয়ারের কাছে তার সন্দেহ প্রকাশ করেন। বাওয়ার অতিরিক্ত বিবরণ, বিশেষ করে সেই ব্যক্তির সঠিক অবস্থান জানতে চেয়েছিলেন যিনি আইকম্যান হতে পারেন। তবে সিলভিয়ার বাবার একটি বড় বাধা ছিল। ৩০-এর দশকে ডাচাউতে নির্মম মারধরের শিকার হওয়ার পর তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তাই সিলভিয়া নিজেই অলিভসে তদন্ত করার সিদ্ধান্ত নেন। কিছু অনুসন্ধানের পর তিনি একটি ঠিকানা পান, চ্যাকাবুকো ৪২৬১। এক রবিবার বিকেলে তিনি বাড়িতে যান এবং দরজায় কড়া নাড়েন। যে মহিলা দরজা খুলেছিলেন তিনি ছিলেন ভেরা, আইকম্যানের স্ত্রী, যিনি তাকে বলেছিলেন যে ক্লাউস বাড়িতে নেই। তবে তিনি তাকে কফি এবং কেক ভাগ করে নেওয়ার জন্য ভিতরে আমন্ত্রণ জানান। সিলভিয়া সৌজন্য গ্রহণ করেন এবং কিছুক্ষণ পর একজন পুরুষ কথোপকথনে যোগ দেন। যখন তিনি জিজ্ঞাসা করেন যে তিনি ক্লাউসের বাবা কিনা, তখন লোকটি দৃঢ়ভাবে অস্বীকার করে, জোর দিয়ে বলে যে তিনি কেবল তার চাচা। কয়েক মিনিট পর ক্লাউস রান্নাঘরে উপস্থিত হয় এবং সিলভিয়াকে দেখে স্পষ্টতই অবাক হয়।
সঙ্গে সঙ্গে সে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। আইকম্যান তাদের দরজার বাইরে পর্যন্ত এগিয়ে দেন এবং বিদায় জানানোর আগে ক্লাউস উল্লেখ করে যে সে সিলভিয়াকে বাসে তুলে দেবে। তার তথাকথিত চাচা গি পরামর্শ দেন যে তাকে তার বাড়ি পর্যন্ত এসকর্ট করা আরও উপযুক্ত হবে। তখন ক্লাউস এমন একটি বাক্য দিয়ে উত্তর দেয় যা আইকম্যানের ভাগ্য নির্ধারণ করে, ধন্যবাদ বাবা, আমি নিশ্চিত করব যে সে নিরাপদে পৌঁছায় গি। সেই নিশ্চিতকরণ সিলভিয়া এবং তার বাবাকে পাবলিক প্রসিকিউটর বাওয়ারকে জানাতে সাহায্য করে যে ফাইনাল সলিউশনের স্থপতি বুয়েন্স আইরেসের একটি শহরতলিতে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছেন। তবে একমাত্র অসুবিধা ছিল যে সাক্ষ্যটি চমকপ্রদ হলেও বাওয়ার এটিকে জার্মানির বাইরে একটি বড় আকারের অভিযানের ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট মনে করেননি। সাইমন উইসেনথাল, নাৎসি শিকারের উত্তরাধিকার। সৌভাগ্যবশত এমন একজন ছিলেন যিনি সহজে হাল ছাড়েননি। তিনি ছিলেন সাইমন উইসেনথাল, হোলোকাস্টের একজন জীবিত ব্যক্তি, যিনি প্রায় ৩ বছর জানোভস্কা, তারপর ক্রাকোপ্লাজোভ এবং অবশেষে মাউথহাউসেন পর্যন্ত একটি জোরপূর্বক পদযাত্রায় বেঁচে ছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতাগুলি বেঁচে থাকার পর তিনি তার বাকি জীবন নাৎসি অপরাধীদের খুঁজে বের করার জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। ১৯৫৩ সালে একটি চিঠি তাকে জানায় যে আইকম্যানকে বুজেন্স আইরেসে দেখা গেছে। পরের বছর তিনি সেই তথ্য ভিজেনা ইসরায়েলি কনসুলেটে নিয়ে যান। তারপর ১৯৬০ সালে আইকম্যানের বাবার মৃত্যুর পর তিনি পলাতকের আত্মীয়দের ছবি তোলার জন্য বেসরকারি গোয়েন্দাদের ব্যবস্থা করেন। জানা ছিল যে তার ভাই অটো তার সাথে আশ্চর্যজনকভাবে সাদৃশ্যপূর্ণ ছিল এবং প্রাক্তন নাৎসি অফিসারের কোনো সাম্প্রতিক ছবি ছিল না। ১৮ ফেব্রুয়ারি উইসেনথাল সেই ছবিগুলি মোসাদ এজেন্টদের কাছে হস্তান্তর করেন। সেই উপাদানের জন্য ধন্যবাদ, তারা আর্জেন্টিনায় তার পরিচয় যাচাই করতে সক্ষম হন। যেহেতু আর্জেন্টিনা নাৎসিদের প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার পূর্ববর্তী রেকর্ড ছিল, তাই এটির অনুরোধ করা অর্থহীন হতো। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন তাকে গ্রেপ্তার করে বিচারের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ১৯৬০ সালের এপ্রিলে ৮ জন এজেন্টের একটি দল সেই মিশন নিয়ে বুয়েন্স আইরেসে যাত্রা করে। সেই বছরের ১১ মে সান ফার্নান্দোর গ্যারিবালডি স্ট্রিটে তার বাড়ির কাছে আইকম্যানকে আটক করা হয়। কয়েক সপ্তাহ ধরে এজেন্টরা তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং জানতে পারে যে তিনি প্রতি রাতে একই বাসে যাতায়াত করেন। তবে নির্ধারিত দিনে তিনি এর পরিবহনে আসেননি, যা প্রায় পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। অবশেষে তিনি আধ ঘণ্টা পর অন্য একটি বাসে আসেন। মোসাদ এজেন্ট পিটার মালকিন এগিয়ে এসে স্প্যানিশ ভাষায় জিজ্ঞাসা করেন যে তিনি তাকে একটি প্রশ্ন করতে পারেন কিনা। বিস্মিত আইকম্যান সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরও ২ জন এজেন্ট তাকে ধরে ফেলে। তারা তাকে কাবু করে একটি গাড়িতে ঢুকিয়ে কম্বল দিয়ে ঢেকে না দেওয়া পর্যন্ত তিনি তাদের সাথে ধস্তাধস্তি করেন। তাকে মোসাদের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ৯ দিন ছিলেন। সেখানে তার পরিচয় নিশ্চিত করার জন্য অতিরিক্ত যাচাইকরণ করা হয়। অবশেষে ২০ মে রাতে দলের একজন অ্যানেসেসিওলজিস্ট ইজোনা এলিয়ান তাকে শান্ত করে এবং একটি ইসরায়েলি বিমানে দেশ থেকে বের করার জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে ছদ্মবেশ ধারণ করান। ইসরায়েলে পৌঁছানোর পর তাকে ৯ মাস ধরে ইয়াহুরের একটি সুরক্ষিত থানায় বন্দী করে রাখা হয়। সেই সময় তিনি প্রতিদিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন যতক্ষণ না ১৯৬১ সালের ১১ এপ্রিল তার বিচার শুরু হয়। তিনি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা এবং একটি অপরাধী সংগঠনের সদস্যপদ সহ ১৫টি অভিযোগের মুখোমুখি হন। ১৯৬২ সালের ১ জুন মধ্যরাতের কিছুক্ষণ পর রামলা কারাগারে আইকম্যানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে উইসেনথাল তার দেশে একজন বীর হিসাবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তী বছরগুলিতে উইসেনথাল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নাৎসি অপরাধীদের তার নিরলস অনুসন্ধান অব্যাহত রাখেন। তিনি অস্ট্রিয়ায় ইহুদি ঐতিহাসিক ডকুমেন্টেশন সেন্টার তৈরি করেন, যেখানে তিনি যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং বাস্তুচ্যুতদের সাহায্য প্রদান করেন। তিনি হোলোকাস্টের ভয়াবহতা সঠিকভাবে নথিভুক্ত করতে, সাক্ষীদের সাক্ষাৎকার নিতে এবং নাৎসিদের বিচারের প্রতি আগ্রহ বজায় রাখতে গণমাধ্যম ব্যবহার করতে নিজেকে উৎসর্গ করেন। তিনি নিশ্চিত ছিলেন যে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সহযোগিতাকারী পর্যন্ত সকল অপরাধীকে জবাবদিহি করতে হবে। তার দৃঢ়তা তাকে খ্যাতি এনে দেয় এবং ৬০-এর দশক থেকে তার নাম নাৎসি শিকারের সাথে যুক্ত হয়ে যায়। তাকে ৪ বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, যুক্তরাজ্যে নাইট উপাধি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, ফ্রান্সের লিজিয়ন ডিহনার এবং কমপক্ষে ৫৩টি অতিরিক্ত স্বীকৃতি লাভ করেছিলেন। অনেকের কাছে উইসেনথাল এক প্রকার ধর্মনিরপেক্ষ সাধুতে পরিণত হয়েছিলেন। তাকে ১০০১ নাৎসি অপরাধীকে খুঁজে বের করার কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু তার উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ।
তার জীবদ্দশায় তিনি গল্প তৈরি করেছিলেন এবং একাধিক গ্রেপ্তারে তার ভূমিকা অতিরঞ্জিত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে 2005 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি নাৎসিদের বিচারের ক্ষেত্রে তার কাজ সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন, সংঘাতের সময় তার অতীত সম্পর্কে মিথ্যা বিবরণ তৈরি করেছিলেন এবং তার শিক্ষাগত যোগ্যতার বিবরণও বিকৃত করেছিলেন। সত্যের সাথে তার অস্পষ্ট সম্পর্ক থাকা সত্ত্বেও বেশ কয়েকজন যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিত্ব বিতর্কিত রয়ে গেছে, তবে ন্যায়বিচার অনুসন্ধানে তার প্রভাব অনস্বীকার্য। নির্বাসনে নাৎসি, মধ্যপ্রাচ্যে যুদ্ধাপরাধীদের আশ্রয়। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 3 বছর পর একজন কুখ্যাত যুদ্ধাপরাধী অস্ট্রিয়ার লিনজ শহরের একটি কারাগার থেকে পালাতে সক্ষম হয়। ফ্রাঞ্জ স্ট্যাঙ্গল, যিনি সোবিবর এবং ট্রেবলিঙ্কা নির্মূল শিবির পরিচালনা করেছিলেন, প্রায় 10 লক্ষ ইহুদির মৃত্যুর জন্য দায়ী ছিলেন। তার পালানোর পথ তাকে গ্রাজ, মেরানো এবং ফ্লোরেন্সের মধ্য দিয়ে রোমে নিয়ে যায়। সেখানে অস্ট্রিয়ান বিশপ আলোইস হুডাল তাকে আশ্রয় দেন এবং মিথ্যা কাগজপত্র সরবরাহ করেন যা তাকে সিরিয়ায় ভ্রমণ করতে সাহায্য করে, যেখানে পরে তার পরিবার তার সাথে যোগ দেয়। 1951 সালে স্ট্যাঙ্গল পরিবার ব্রাজিলে চলে যায়। অনিচ্ছাকৃতভাবে স্ট্যাঙ্গল নাৎসিদের পালানোর জন্য একটি নতুন পথ খুলে দিয়েছিল, মধ্যপ্রাচ্য। আলোইস ব্রুনার, হোলোকাস্টের অন্যতম নির্মম ঘাতক, সেই সময়েও পলাতক ছিলেন। সংঘাতের সময় ব্রুনার গেস্টাপোতে একটি উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, অ্যাডলফ আইকম্যানের প্রধান সহযোগী এবং ইহুদি বিষয়ক বিভাগের কি নেতা ছিলেন। ফ্রান্স, গ্রিস এবং স্লোভাকিয়ার মতো দেশে নির্বাসন এবং গণহত্যা সংগঠিত করার তার দক্ষতা তাকে গণহত্যার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিল। আইকম্যান তাকে তার সেরা এজেন্ট হিসেবে বিবেচনা করতেন। যুদ্ধের পর তিনি জার্মানিতে লুকিয়েছিলেন, কিন্তু 1954 সালে তিনি অনুভব করেছিলেন যে কর্তৃপক্ষ ক্রমশ তার কাছাকাছি আসছে, বিশেষ করে যখন একটি ফরাসি আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। প্রাক্তন মিত্রদের সহায়তায় তিনি স্ট্যাঙ্গলের পদাঙ্ক অনুসরণ করেন এবং গামাল আবদেল নাসেরের শাসনাধীন মিশরে পালিয়ে যান। এভাবে মধ্যপ্রাচ্যে তার নির্বাসন শুরু হয়, যা কয়েক দশক পর তার মৃত্যু পর্যন্ত স্থায়ী ছিল। নাসের সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকজন জার্মান বিশেষজ্ঞের পাশাপাশি কিছু কৌশলবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞকে নিয়োগ করেছিলেন। তবে ব্রুনারের মতো একজন ব্যক্তিত্বের প্রতি তার আগ্রহ ছিল না, যার একমাত্র জ্ঞান ছিল ধ্বংস। জেরুজালেমের প্রাক্তন মুফতি এবং অঞ্চলের নাৎসিদের রক্ষাকারী আমিন আল হুসাইনির সহায়তায় ব্রুনার সিরিয়ায় পৌঁছাতে সক্ষম হন, যেখানে তিনি 1955 সালে একটি ওয়ার্কিং ভিসা পান। তিনি দামেস্কে অস্ত্র চোরাকারবারীদের একটি ক্রমবর্ধমান দলের সাথে যোগ দেন। সিরিয়ার রাজধানীতে তিনি তৃতীয় রাইখের পররাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন কর্মকর্তা ফ্রাঞ্চ রাডেম্যাচার এবং জার্মানি জয়ী হলে প্যালেস্টাইনের ইহুদি জনসংখ্যা নির্মূলের দায়িত্বে থাকা জার্মান গুপ্তচর উইলহেলম বেইসনারের মতো অন্যান্য পলাতক নাৎসিদের সাথে যোগ দেন। একসাথে তারা ওরিয়েন্ট ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, একটি সংস্থা যা আসলে একটি লাভজনক অস্ত্র চোরাচালান ব্যবসার আড়াল হিসাবে কাজ করত। তাদের নেটওয়ার্ক কমিউনিস্ট ব্লক থেকে অস্ত্র সংগ্রহ করত এবং ফরাসি দখলের বিরুদ্ধে লড়াইয়ে আলজেরিয়ার প্রতিরোধ আন্দোলন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের কাছে তা পৌঁছে দিত। ব্রুনার এই কার্যকলাপ থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু 1959 সালে তার ভাগ্য ম্লান হতে শুরু করে। তার অজান্তে সিরিয়ার এজেন্টরা ইতিমধ্যেই তার গতিবিধি অনুসরণ করছিল এবং তার কার্যক্রমকে ভালোভাবে দেখছিল না। 1959 সালের শেষের দিকে কোনো এক সময় সিরিয়ার কর্তৃপক্ষ ব্রুনারকে গ্রেপ্তার করে এবং একটি গোপন স্থানে নিয়ে যায় যেখানে যুদ্ধবন্দীদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। তিনি একজন গোপন এজেন্ট সন্দেহ করে, তারা তাকে মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত করে এবং তার পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেয়। তার জীবন বিপন্ন জেনে ব্রুনার নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করেন। তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে ইহুদি জনগণের বিরুদ্ধে লড়াইয়ে তার ভূমিকার জন্য তাকে অনুসরণ করা হচ্ছে। দায়িত্বে থাকা ক্যাপ্টেনের প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গেই পরিবর্তিত হয়। তিনি উঠে দাঁড়িয়ে তার সাথে হাত মেলান। সিরিয়ায় স্বাগতম, তিনি বলেন। আমার শত্রুদের শত্রু আমার মিত্র। তারপর থেকে তিনি বিভিন্ন কাজে সিরিয়ার সরকারের সাথে সহযোগিতা করতে শুরু করেন। 80 ও 90-এর দশকে দামেস্ক তাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে। অস্ট্রিয়া, পশ্চিম জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা একাধিক প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে। প্রতিটি সরকারি উত্তর একই ছিল, সেই ব্যক্তি দেশে নেই। তবে নাৎসি শিকারী সের্গে এবং বিয়েট ক্লার্সফেল্ডের পরিচালিত মিডিয়া চাপের কারণে রাজধানীতে তার উপস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে সরকারের কাছে তার উপযোগিতা হ্রাস পায়।
সেই বছরগুলিতে ব্রুনারের চলাচল ক্রমশ সীমিত হয়ে পড়ে, বিশেষ করে রাষ্ট্রপতি কর্তৃক আড়ালে থাকার সরাসরি আদেশ অমান্য করার পর। সতর্কতা সত্ত্বেও তিনি আন্তর্জাতিক, জার্মান এবং অস্ট্রিয়ান মিডিয়ায় সাক্ষাৎকার দেন, যা ক্ষমতার উচ্চ স্তরে অস্বস্তি সৃষ্টি করে। অবশেষে ১৯৯৬ সালে সিরিয়ার সরকার তাকে পরিত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাকে তার বাড়ি থেকে বের করে মুহাজিরুন পুলিশ স্টেশনের একটি ভূগর্ভস্থ কক্ষে বন্দী করে। দরজা বন্ধ করে দেওয়া হয় আর কখনো না খোলার জন্য। ব্রুনার তার বাকি জীবন নোংরা ও অবহেলায় ঘেরা জঘন্য পরিস্থিতিতে কাটান। বিশ্বাস করা হয় যে তিনি ২০১০ সালে মারা যান। বিলম্বিত বিচার, একবিংশ শতাব্দীতে নাৎসিদের বিচার। উইসেনথাল এবং বাওয়ারের মতো ব্যক্তিরা তাদের মিশন কখনই ত্যাগ করেননি। কয়েক দশক ধরে তারা হোলোকাস্ট এবং এর সহযোগীদের জন্য দায়ী হাজার হাজার ব্যক্তিকে বিচারের আওতায় আনতে সক্ষম হন। তবে সময়ের সাথে সাথে বর্তমানে যুদ্ধাপরাধীদের ধরা একটি ঘড়ির কাঁটার বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা খুব অল্প বয়সী ছিলেন তারাও আজ ৯০ বছরের বেশি বয়সী। একটি সুস্পষ্ট উদাহরণ হল ইজোহান রেহবোগেনের ঘটনা, যিনি ২০১৮ সালে ৯৪ বছর বয়সে স্টুটফ কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রাক্তন প্রহরী হিসাবে চিহ্নিত হন, যেখানে তিনি ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে দায়িত্ব পালন করেছিলেন। যেহেতু ঘটনাগুলি ঘটার সময় তার বয়স ২১ বছর পূর্ণ হয়নি, তাই মুনস্টারের একটি কিশোর আদালতে তার বিচার করা হয়েছিল। তাকে জাইক্লোন বি গ্যাস ব্যবহার করে শতাধিক পুলিশ বন্দী এবং ৭৭ জন সোভিয়েত সৈন্যের মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছিল। অনুরূপ আরেকটি ঘটনা ২০১৯ সালে ঘটেছিল, যখন ব্রুনো ডেই, ৯৩ বছর বয়সে ১৯৪৪ থেকে ১৯৪৫ সালের মধ্যে একটি নির্মূল শিবিরে ৫,০০০-এরও বেশি মানুষকে হত্যার ষড়যন্ত্রের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই ব্যক্তিদের সন্ধান ও বিচার সম্ভব হয়েছে জার্মানির দক্ষিণ-পশ্চিমে লুডউইগসবার্গ শহরে অবস্থিত একটি বিশেষ দলের জন্য। সেখানে ১৯৫৮ সাল থেকে ন্যাশনাল সোশ্যালিজমের অপরাধ তদন্তের কেন্দ্রীয় কার্যালয় কাজ করছে। তাদের কাজ হোলোকাস্টের শেষ জীবিত দায়ীদের খুঁজে বের করা যারা এখনও বিচারের মুখোমুখি হয়নি এবং যাদের এখনও বিচার করা সম্ভব। প্রতি বছর এই প্রতিষ্ঠানের আইনজীবীরা প্রায় ৩০ জন জীবিত সন্দেহভাজনকে চিহ্নিত করেন। পরবর্তীতে মামলাগুলি আঞ্চলিক আইনজীবীদের কাছে স্থানান্তরিত করা হয়, যারা প্রমাণগুলি বিচারের জন্য যথেষ্ট কিনা তা নির্ধারণ করতে প্রায় ১ বছর সময় নেন। একবিংশ শতাব্দীর শুরু থেকে এই পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়ার ফলস্বরূপ উল্লিখিত মামলাগুলি সহ ৬টি বিচার হয়েছে। বর্তমানে অভিযুক্তদের সর্বনিম্ন বয়স ৯০ বছর এবং তাদের বেশিরভাগই নাৎসি শাসনের অধীনে নিম্নপদস্থ পদে অধিষ্ঠিত ছিলেন: প্রহরী, রান্নাঘরের কর্মী, চিকিৎসক এবং যোগাযোগ অপারেটর। সমস্যা হল, অনেক অভিযুক্ত তাদের বিচার শেষ হওয়ার আগেই মারা যান, যার ফলে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। ২০১৩ সালে, উদাহরণস্বরূপ, কেন্দ্রীয় কার্যালয় আউশবিৎসে অতীতে কাজ করা ৩০ জন ব্যক্তির একটি তালিকা তৈরি করেছিল যাদের অবিলম্বে বিচার করা যেত। তবে তাদের মধ্যে মাত্র ৫ জন বিচারের মুখোমুখি হয়েছিল, কারণ বাকিরা তাদের হাজির হওয়ার আগেই মারা গিয়েছিল বা বিচারের জন্য অক্ষম ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও এই প্রতিষ্ঠানের গুরুত্ব প্রদত্ত রায়ের সংখ্যার উপর নির্ভর করে না, বরং এটি যে বার্তা দেয় তার উপর নির্ভর করে: মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ ভোলা হবে না। তাদের কাজের জন্য ধন্যবাদ। যারা নাৎসিবাদীদের ভয়াবহতায় অংশ নিয়েছিল তাদের এই জেনে বাঁচতে হবে যে যে কোনো মুহূর্তে ন্যায়বিচার তাদের কাছে পৌঁছাতে পারে। তাদের অস্তিত্ব হোলোকাস্টের শিকারদের স্মৃতিকে জীবিত রাখে, বিশ্বকে ১৯৩৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত নৃশংসতার মাত্রা স্মরণ করিয়ে দেয়। এই অপরাধের ইতিহাস একটাই মর্মান্তিক যে যত দশকই অতিবাহিত হোক না কেন এটিকে বিস্মৃতির অতলে তলিয়ে যেতে না দেওয়া অপরিহার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি নাৎসিবাদীদের পতন ঘটায়, কিন্তু ন্যায়বিচারের অনুসন্ধানের অবসান ঘটায়নি। কয়েক দশক ধরে পালানোর নেটওয়ার্ক, বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং যুদ্ধাপরাধীদের অনুসরণকারীদের প্রচেষ্টা উন্মোচিত হয়েছিল। কৌশলগত স্বার্থে তাদের রক্ষা করা শাসন ব্যবস্থার অধীনে কেউ দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য বা এমনকি ইউরোপেও আশ্রয় খুঁজে পেয়েছিল। অন্যদের বন্দী করে বিচার করা হয়েছিল। তবে অনেকেই কখনই পরিণতির মুখোমুখি হননি এবং সময়ের সাথে সাথে তাদের বিচার করার সম্ভাবনা হ্রাস পেয়েছে। তবুও জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিজমের অপরাধ তদন্তের কেন্দ্রীয় কার্যালয় তার কাজ বজায় রেখেছে, প্রমাণ করে যে মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার নির্ধারিত হয় না। এই গল্পটি কেবল ইতিহাসই নয়, স্মৃতির গুরুত্ব সম্পর্কে একটি সতর্কীকরণও। এসএস কর্তৃক সংঘটিত নৃশংসতা ভুলে যাওয়া উচিত নয় এবং দায়মুক্তি মেনে নেওয়া যাবে না। যদিও বছর কেটে যায়, ইতিহাস এখনও তাদের নাম, তাদের কাজ এবং তাদের আদর্শের পরিণতি স্মরণ করে।
ন্যায়বিচার বিলম্বিত হলেও শিকারদের সম্মান জানাতে এবং সত্যের প্রতি মানবতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য এখনও প্রয়োজনীয়।